নমস্কার বন্ধুরা, আমি অধ্যাপক অয়ন ব্যানার্জি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আমার পোর্টফোলিওর 6টি আইটি স্টকস। এখন আইটি স্টকগুলি অনেকেই যেটা মনে করছেন এক্সপার্টসরা যে যেহেতু বিগত 2-3 বছর ধরে আইটি এই সেক্টরটা খুব একটা ভালো চলেনি, পোস্ট কোভিড ইনফ্লেশন, রিসেশন ইত্যাদির কারণে, যেহেতু ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো মূল বিজনেস করে ইন্ডিয়ার বাইরে, ইউরোপে এবং ইউএসএতে। তো যেহেতু সেই জায়গার ইকোনমিক কন্ডিশন পোস্ট কোভিড সময় ভালো ছিল না, তাই কয়েক বছর ধরে আইটি স্টকগুলো ভালো রিটার্ন দেয়নি। তো এখন ইউএসএতে ট্রাম্প এসছে, ইউরোপের অর্থনৈতিক অবস্থাও একটু স্থিতাবস্থার দিকে এগোচ্ছে, এবং ট্রাম্প ইউএসএতে আসার পর অনেকেই মনে করছেন যে ইউএসএতেও যে ধরনের একটা ইনফ্লেশনের পরিস্থিতি তৈরি হয়েছিল, রিসেশনের তো পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা অনেকটা কমে যাবে, যেটা ইন্ডিয়ান আইটি স্টকগুলির ক্ষেত্রে বেনিফিশিয়াল হতে পারে। আরেকটাও হচ্ছে এরা যেহেতু মূলত ইউএস ডলারে ইনকাম করে, তো ইউএস ডলার যত শক্তিশালী হবে এদের ইনকামও কিন্তু তত বাড়বে। এবং অবশ্যই লাস্ট 2-3 বছর ধরে একটা আন্ডার পারফর্মিং সেক্টর, তো এই সেক্টরে রিটার্ন দেওয়ার চান্সও অনেকটা বেশি। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটা আমার প্রথম দেখছেন এবং আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন। তো এখানে আমি একটা বলতে পারেন নতুন সিরিজ শুরু করছি, যে আমার পোর্টফোলিওর বিভিন্ন আলাদা আলাদা সেক্টরে 5-6টা করে স্টক আমি আলোচনা করব। আজকে প্রথম আইটি সেক্টরের আমার পোর্টফোলিও 6টা স্টকস আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই যে আইটি স্টকটির কথা আলোচনা করব সেটি হচ্ছে অ্যালায়েড ডিজিটাল সার্ভিসেস লিমিটেড। এই যে আইটি কোম্পানিটি রয়েছে, এই আইটি কোম্পানিটির হাই প্রায় 319 ছিল, বর্তমানে 254-এ চলে এসেছে। এবং দেখুন, আপনারা জানেন যে আইটি কোম্পানিগুলো লাস্ট কয়েক বছর ধরে আন্ডার পারফরমেন্স দেখাচ্ছে, তা সত্ত্বেও স্টকটি এই কারেকশানের মার্কেটেও কিন্তু লাস্ট 1 ইয়ারে 100%-এর ওপর রিটার্ন দিয়েছে। কোম্পানিটি একটি স্মল ক্যাপ কোম্পানি, 1,500 কোটির নিচে এর মার্কেট ক্যাপ, এবং যদি পিই দেখেন 31, তো মোটামুটিভাবে কোম্পানিটিকে আন্ডার ভ্যালুড, ওভার ভ্যালুড কিছুই বলা যেতে পারে না, মোটামুটি ঠিকঠাক ভ্যালুয়েশানে ট্রেড করছে। এবার যদি কোম্পানিটির বিভিন্ন কাজকর্ম কি সেটা দেখেন, তাহলে দেখবেন তারা নিজের ওয়েবসাইটেই এগুলো দিয়েছে, যে তারা ক্লাউড সার্ভিস, সাইবার সিকিউরিটি, ডিজিটাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট, সফটওয়্যার সার্ভিস, ওয়ার্কপ্লেস সার্ভিস, এগুলো তারা দিয়ে থাকে। আর হচ্ছে কোন কোন ইন্ডাস্ট্রি তারা ক্যাটার করে, এটা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে গভর্নমেন্ট, হেলথ কেয়ার, রিটেল, অটোমোটিভ ইন্ডাস্ট্রি, বিএফএসআই, সবকটা এই ইন্ডাস্ট্রিগুলোতেই তাদের কাস্টমার বেস কিন্তু ছড়িয়ে রয়েছে। এবার যদি আমরা এর ফিনান্সিয়ালস দেখি তাহলে দেখব যে 2022-এ 485 কোটি থেকে 23-এ 660 কোটি এবং 24-এ 687 কোটি। অর্থাৎ বিগত কয়েক বছর ধরে আপনারা জানেন যে বড় বড় আইটি কোম্পানিগুলো কিন্তু তাদের রেভিনিউ সেরকমভাবে বাড়াতে পারেনি, কিন্তু এই কোম্পানিটি কিন্তু রেভিনিউ মোটামুটি একটা গ্রোথ দেখিয়েছে। এবার যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন তাহলে দেখবেন যে 50%-এর ওপর প্রোমোটারের কাছে রয়েছে, এবং এফআইআইদের কাছে কিন্তু 4.68% রয়েছে। এবং যেটা আরও ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে জুন কোয়ার্টারে 4.50 ছিল, সেখানে সেপ্টেম্বর কোয়ার্টারে 4.68, অর্থাৎ এফআইআইরা কিন্তু লাস্ট কোয়ার্টারেও এই স্টকটিতে অ্যাড করেছে। এরপর আমরা নেক্সট যে আইটি কোম্পানিটির সম্পর্কে আলোচনা করব আমার পোর্টফোলিও, সেটি হচ্ছে জেনেসিস। জেনেসিস যদি দেখেন, জেনেসিস ইন্টারন্যাশনাল, এটিও একটি স্মল ক্যাপ কোম্পানি, 3,200-র কাছাকাছি মার্কেট ক্যাপ। এই বাজারেও লাস্ট ইয়ারে 130%-এর ওপর রিটার্ন দিয়েছে, এবং এর পি কিন্তু 70-এর কাছাকাছি। কোম্পানিটি কিন্তু একটু এক্সপেন্সিভ। এবং যদি দেখেন আরেকটাও জিনিস হচ্ছে, কোম্পানিটি কিন্তু তার অল টাইম হাই জোনে ট্রেড করছে, অর্থাৎ এই রকম মার্কেটে, উইক মার্কেটে সেক্টরেও যেখানে কয়েক বছর ধরে ভালো পারফর্ম করেনি, সেখানে কোম্পানিটি তার অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। এটা কিন্তু একটা খুব ভালো ব্যাপার। যদি দেখেন যে কোন কোন সেক্টরে তারা কাজকর্ম করে, তারা তাদের ওয়েবসাইটে বিবরণ দিয়েছে, সেটা হচ্ছে তারা
ব্যাংকিং, হেলথ কেয়ার, রিটেল, ইন্স্যুরেন্স, গভর্নমেন্ট বিভিন্ন সেক্টরে তারা তাদের সার্ভিস প্রোভাইড করে থাকে এবং তারা যে কাজকর্মগুলো করে সেটা হচ্ছে মূলত এআই পাওয়ার্ড কাজকর্মগুলো করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর তারা কাজকর্ম করে। এই জন্যই স্টকটি এত ভালো রিটার্ন দিয়েছে এবং স্টকটি মূলত হচ্ছে এই ক্লাউডে কাস্টমার এক্সপিরিয়েন্সের ওপর কাজ তারা মূলত করে থাকে। জেনেসিসের যদি ফিনান্সিয়ালস আপনারা দেখেন তাহলে দেখবেন যে জেনেসিস এই 22-এ যেখানে 120 কোটি রেভিনিউ ছিল সেখানে 23-এ 181 কোটি এবং 24-এ প্রায় 200 কোটি, অর্থাৎ রেভিনিউ বৃদ্ধি করেছে এবং ভালোভাবে বৃদ্ধি করেছে। এবং প্রফিট যদি দেখেন প্রফিটও 13 কোটি থেকে 19 কোটি হয়ে 22 কোটি, অর্থাৎ প্রফিটও কিন্তু 2 বছরের মধ্যে প্রায় ডাবল হয়েছে। রেভিনিউ তো দেখলেই দুটো ফিনান্সিয়াল ইয়ারে প্রায় 70-80% বৃদ্ধি পেয়েছে। মনে রাখবেন এই রকম মার্কেটে যেখানে আইটি কোম্পানিগুলো ভালো রেভিনিউ বা প্রফিট করতে পারছে না তারা কিন্তু লাস্ট 2 বছর ধরে ভালো রকমের রেভিনিউ দিয়েছে। আর যদি তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন তাহলে দেখবেন প্রোমোটার হোল্ডিং প্রায় 38%, প্লেজিং রয়েছে স্টকটি 8%, এফআইআইদের কাছে প্রায় 8% রয়েছে। তো এই হচ্ছে স্টকটির অবস্থা। এবার নেক্সট আমরা আরেকটি যে আইটি কোম্পানি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে কেপিআইটি। কেপিআইটি যারা আমার চ্যানেল ফলো করেন তারা জানবেন যে আমি কিছুদিন আগেও একটা ভিডিও দিয়েছিলাম যে এই পড়ন্ত বাজারে আমি প্রায় 10টা শেয়ার অ্যাড করেছি, তার মধ্যেও ওই 10টি স্টকের মধ্যেও আমি কিন্তু কেপিআইটির কথা বলেছিলাম। তো কেপিআইটি সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে দেখবেন যে কেপিআইটি হচ্ছে মূলত অটোমোটিভ এবং মোবিলিটি ইকোসিস্টেমে কাজ করে থাকে এবং এই যে যত হচ্ছে আপনাদের অটোমোবাইল সেক্টরে এদের একটা বড় কাজকর্ম রয়েছে। এরা মূলত এই সেক্টরেরই অটোমোবাইল সেক্টরেরই যে সমস্ত সফটওয়্যার সলিউশনস হয় সেগুলোই তারা প্রোভাইড করে থাকে। কেপিআইটি যদি দেখেন যে এর পি 50-এর ওপর, অর্থাৎ স্টকটি এক্সপেন্সিভ কিন্তু অনেকটা কারেক্ট করেছে। তার অল টাইম হাই 1900-র ওপর, সেখানে এখন 1400-র কাছাকাছি আছে। তা সত্ত্বেও এতটা কারেকশানের পরও কিন্তু পি একটু বেশি রয়েছে স্টকটি। এই কোম্পানিটি একটি মিড ক্যাপ কোম্পানি, 40,000 কোটির আশেপাশে মার্কেট ক্যাপ রয়েছে। কোম্পানিটি কিন্তু এআই এর ওপর কাজকর্ম করে। আর কোম্পানিটি যদি ফিনান্সিয়ালস দেখেন তাহলে আপনারা দেখবেন 2022-এ 2,400 কোটি থেকে 23-এ 3,600 কোটি থেকে 4,800 কোটি, অর্থাৎ দেখুন 2 বছরে রেভিনিউ বাড়িয়েছে ডাবল। প্রফিট 274 কোটি থেকে 381 কোটি থেকে 595 কোটি। রেভিনিউ এবং প্রফিট দুটোই লাস্ট দুটো ফিনান্সিয়াল ইয়ারে ডাবল হয়েছে। এবং মনে রাখবেন যেখানে এই সেক্টরটা খারাপ পারফর্ম করছে, এই সেক্টরের বড় বড় প্লেয়াররা খারাপ পারফর্ম করেছে, সেখানে তাদের রেভিনিউ গাইডেন্স খারাপ দিচ্ছে, তাদের প্রফিটেবিলিটি অ্যাফেক্টেড হচ্ছে, সেখানে কিন্তু এই স্টকটি লাস্ট দুটো ফিনান্সিয়াল ইয়ারে এত ভালো রেজাল্ট দিয়েছে। তাহলে ভাবুন যদি যখন সেক্টর ঠিক হবে, যখন সত্যি করে এই সেক্টরে অন্য স্টকগুলো ভালো পারফর্ম করতে শুরু করবে তখন এই স্টকগুলোর ক্ষেত্রে কীরকম হতে পারে। এর যদি আপনারা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন তাহলে দেখবেন যে প্রোমোটার হোল্ডিং প্রায় 40%-এর কাছাকাছি, এফআইআই হোল্ডিং প্রায় 21% এবং ডিআইআই হোল্ডিং প্রায় 15%, অর্থাৎ এবং ডিআইআইরা কিন্তু এফআইআইরা কিছুটা লাস্ট কোয়ার্টারে কমালেও ডিআইআইরা কিন্তু জুন থেকে সেপ্টেম্বর কোয়ার্টারে বাড়িয়েছে। এবং দেখুন এফআইআই এবং ডিআইআই দুজনে মিলিয়ে এই স্টকটি 35% হোল্ড করছে, অর্থাৎ তারাও কতটা বুলিশ এই স্টকটির ব্যাপারে সেটা বুঝতেই পাচ্ছেন। নেক্সট আমরা যে আইটি কোম্পানি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে বিড়লা সফট। বিড়লা সফট তার অল টাইম হাই 860-এর ওপর, সেখানে এখন 600-র কাছাকাছি, অর্থাৎ অনেকটা কারেক্ট হয়েছে তার অল টাইম হাই থেকে। এটাও একটা স্মল ক্যাপ কোম্পানি, 1500 কোটির আশেপাশে, 15,000 কোটির আশেপাশে মার্কেট ক্যাপ। এর পি 25, অর্থাৎ একদম ঠিকঠাক ভ্যালুয়েশানে আছে আমরা বলতে পারি, এক্সপেন্সিভও নয় আন্ডার ভ্যালুডও নয়। এবং যদি দেখেন যে তার ওয়েবসাইটে যান যে এরা কী কাজকর্ম করে তাহলে দেখতে পাবেন যে এরা মূলত ডিজিটাল ট্রান্সফরমেশন সার্ভিসেসে কাজ করে, এরা ডেটা অ্যানালিটিক্স ট্রান্সফরমেশন সার্ভিসেসে কাজ করে, এরা ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ক্লাউড টেকনোলজি সার্ভিসেসে কাজ করে এবং এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সার্ভিসেসেও কাজ করে। তো এই সমস্ত সেক্টরগুলোতে তারা মূলত কাজ করে। যদি বিসফটের ফিনান্সিয়ালস দেখেন তাহলে দেখবেন যে বিসফটের রেভিনিউ 4,000 কোটি থেকে 4,800 কোটি থেকে 5,300 কোটি পৌঁছেছে এবং প্রফিট 464 কোটি থেকে 24-এ 624 কোটি পৌঁছেছে, অর্থাৎ
খুব বেশি না হলেও কিন্তু রেভিনিউ এবং প্রফিট লাস্ট দুটো ফিনান্সিয়াল ইয়ারে গ্রো করেছে। মাথায় রাখবেন, এই রকম খারাপ সময় আইটি কোম্পানিগুলোর ক্ষেত্রে এটা বিগত কয়েক বছর ধরে চলেছে। এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন তাহলে দেখবেন যে প্রোমোটার হোল্ডিং প্রায় 41%, এফআইআইরা স্টকটিতে প্রায় 12% হোল্ড করছে এবং ডিআইআইরা 23%-এর ওপর। এফআইআই হোল্ডিং কিন্তু কমেছে লাস্ট কোয়ার্টারে, কিন্তু ডিআইআই হোল্ডিং প্রায় 3% বেড়েছে। এফআইআই এবং ডিআইআই মিলিয়ে এই স্টকটি প্রায় 35% হোল্ড করে। নেক্সট আমরা যে আইটি স্টকটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে স্যাকসফট। স্যাকসফট কি কাজকর্ম করে যদি তার ওয়েবসাইটে যান তাহলে দেখবেন যে এরা মূলত জেনারেটিভ এআই, সিএক্স ট্রান্সফরমেশন, ইন্টেলিজেন্ট অটোমেশন, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, এই সমস্ত বিষয়গুলোতে তারা কাজ করছে। তো তাদের কাজকর্ম আরেকটু দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, সিএক্স ট্রান্সফরমেশন অর্থাৎ কাস্টমার এক্সপিরিয়েন্স ট্রান্সফরমেশন, জেনারেটিভ এআই অ্যান্ড ইন্টেলিজেন্ট অটোমেশন, এই সমস্ত ক্ষেত্রগুলোতে স্যাকসফট কাজকর্ম করে। স্যাকসফটের যদি পি দেখেন 29, সেটা মোটামুটি খুব বেশি ওভার ভ্যালুড বলা যায় না, সামান্য ওভার ভ্যালুড। স্মল ক্যাপ কোম্পানি, 2800 কোটির কাছাকাছি মার্কেট ক্যাপ, এবং হচ্ছে অল টাইম হাই 320, সেখান থেকে এখন অনেকটা নেবে 220-তে দাঁড়িয়েছে। এবং এর যদি রেভিনিউ দেখেন 480 কোটি থেকে 666 কোটি থেকে 762 কোটি, অর্থাৎ রেভিনিউ কিন্তু ভালোভাবে বৃদ্ধি পেয়েছে লাস্ট দুটো বছরে, দুটো ফিনান্সিয়াল ইয়ারে। প্রফিটও 63 কোটি থেকে এখন এসে দাঁড়িয়েছে 96 কোটি, অর্থাৎ রেভিনিউ এবং প্রফিট কিন্তু ভালোভাবে বৃদ্ধি করেছে লাস্ট দুটো ফিনান্সিয়াল ইয়ারে। প্রোমোটার হোল্ডিং যদি দেখেন প্রায় 67%-এর কাছাকাছি প্রোমোটার হোল্ডিং, এফআইআইরা 3%-এর ওপরে স্টকটিতে হোল্ড করছে। এরপর আমরা 6 নম্বর আজকের লাস্ট যে আইটি কোম্পানিটি সম্পর্কে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে সোনাটা সফটওয়্যার। সোনাটা সফটওয়্যার, এটা দেখতে পাচ্ছেন অল টাইম হাই 870, সেখান থেকে এখন 600-র কাছাকাছি এসছে। স্মল ক্যাপ কোম্পানি, 15,000 কোটির কাছাকাছি মার্কেট ক্যাপ, এর পি 55-র ওপর, অর্থাৎ মোটামুটি ওভার ভ্যালুড কোম্পানি। আর যদি দেখেন তার ওয়েবসাইটে গিয়ে কি কি কাজ করে তাহলে দেখবেন যে এরা কাজ করছে ক্লাউড মডার্নাইজেশান, ডেটা মডার্নাইজেশান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাইনামিক্স মডার্নাইজেশান, ডিজিটাল কন্ট্যাক্ট সেন্টার, প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং, কাস্টমার এক্সপিরিয়েন্স বা সিএক্স, কটস, হাইপার অটোমেশান, এমার্জিং টেকনোলজি, স্যাপ মডার্নাইজেশান, অ্যাপ্লিকেশান ম্যানেজমেন্ট, অপটিমা কোয়ালিটি অ্যাসিওরেন্স সার্ভিসেসে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই সোনাটা সফটওয়্যার কাজকর্ম করছে। এবং এর রেভিনিউ যদি দেখেন তাহলে দেখবেন ফিনান্সিয়ালস দেখতে গিয়ে যে এটি 5,500 কোটি থেকে বেড়ে এখন হয়েছে 8,600 কোটি, এবং প্রফিট 376 কোটি থেকে 23-এ বেড়ে হয়েছিল 452 কোটি, কিন্তু 24-এ কমে গিয়ে হয়েছে 309 কোটি, অর্থাৎ রেভিনিউ যদিও লাস্ট দুটো বছরে বেড়েছে, প্রফিট কিন্তু 23 থেকে 24-এ কমে গেছে। এর যদি প্রোমোটার হোল্ডিং দেখেন সেটা 28%-এর ওপর, এফআইআই হোল্ডিং 12%-এর ওপর, ডিআইআই হোল্ডিং প্রায় 23%, অর্থাৎ এফআইআই এবং ডিআইআই মিলিয়ে স্টকটিতে কিন্তু প্রায় 5% হোল্ড করছে। তো আমরা মোটামুটি আমাদের 6টি যে স্টক নিয়ে আলোচনা করার কথা বলেছিলাম, 6টি যে আমার পোর্টফোলিওর যে আইটি স্টক সম্পর্কে আলোচনা করার কথা বলেছিলাম সেগুলো নিয়ে আলোচনা করলাম। কিন্তু যে জিনিসটা হয়তো অনেকেই আমি কমেন্ট সেকশানে একটু পরে পাবো, আমি যেটা বারবার কমেন্ট সেকশানে দেখি যে দাদা এই যে স্টকগুলোর কথা আপনি বললেন বা আপনি যে স্টকগুলো পোর্টফোলিওতে রেখেছেন এগুলো তো সবকটাই স্মল ক্যাপ কোম্পানি বা মিড ক্যাপ কোম্পানি ইত্যাদি ইত্যাদি। দেখুন, আমি কখনো স্টক রেকমেন্ড করি না, কাউকে কিনতে বলি না, এডুকেশন পারপাসে ভিডিও বানাই এবং আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করি, তো খুবই ট্রান্সপারেন্ট ওয়েতে। সেখানে দেখুন, আমি নিজে সবসময় স্মল বা মিড ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করতে পছন্দ করি। তার মানে এই নয় যে পেনি স্টক যার কোনো ফিনান্সিয়ালস নেই, যেটা প্রচুর প্লেজিং রয়েছে, প্রচুর ডেট রয়েছে, তার শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রোমোটারদের কাছে নেই, শেয়ার হোল্ডিং প্রোমোটারদের কাছে নেই, তা নয়। আমি স্মল এবং মিড ক্যাপ কোম্পানিতে মূলত ইনভেস্ট করি, কিন্তু সেই সমস্ত স্মল এবং মিড ক্যাপ কোম্পানি যাদের ফিনান্সিয়ালস ভালো, যাদের রেভিনিউ নিয়মিতভাবে গ্রোথ করছে, যাদের প্রফিটেবিলিটি প্রতি বছর গ্রোথ করছে, যাদের আমি দেখি আরওসি বা আরওই ভালো, যাদের ভ্যালুয়েশান প্রচুর কিছু এক্সপেন্সিভ নয়, সেই অবস্থায় তাদের কাছে, এবং যাদের প্রোমোটার হোল্ডিং ঠিকঠাক রয়েছে, আরও ভালো হয় যদি এফআইআই এবং ডিআইআইদের কিছু হোল্ডিং থাকে, এবং প্লেজিং যত কম থাকে বা একেবারেই না থাকলে ভালো, এবং ডেট টু ইকুইটি রেশিও এবং খুব বেশি
ঋণ কোম্পানিটি করেনি। এই সমস্ত জিনিস দেখেই কিন্তু আমি একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করি, তার ফান্ডামেন্টালস দেখে। তো এই জিনিসটা কিন্তু এক ধরনের ফিনান্সিয়াল ইনফ্লুয়েন্সার রয়েছে যারা সেই লার্জ ক্যাপ করে করে না মানুষের মাথায় এগুলো বসিয়ে দিয়েছে। আপনি দেখবেন, আপনারা গুগল এখন সবার কাছে রয়েছে, গুগলে গিয়ে একটু সার্চ করে দেখবেন ভারতবর্ষের যারা সবথেকে বড় বড় নামি ইনভেস্টার, আপনি রাকেশ ঝুনঝুনওয়ালা বলুন, আশিস কাচোলিয়া বলুন, ডলি খান্না বলুন, বিজয় কেডিয়া বলুন, আপনার রাধাকৃষ্ণ দামানি বলুন, মুকুল আগরওয়াল বলুন, এদের পোর্টফোলিওতে কী কী স্টক পাওয়া যায় সেগুলো আপনারা গুগলে গিয়ে সার্চ করে হয়তো পেয়ে যেতে পারেন, ইউটিউবে সার্চ করলে তো পাবেনই। তো আপনারা দেখবেন এই যারা ভারতবর্ষের সবথেকে নামি যে আমি 6-7 জন ইনভেস্টারের নাম বললাম, এদের পোর্টফোলিওতে গিয়ে দেখুন তো কার পোর্টফোলিওতে কে লার্জ ক্যাপ স্টক নিয়ে বসে রয়েছে, এদের মধ্যে কার পোর্টফোলিওতে সেই বড় বড় যেগুলো আপনার প্রাইভেট লার্জ ক্যাপ ব্যাংক রয়েছে সেগুলো রয়েছে, কার পোর্টফোলিওতে আপনার বড় বড় এই আইটি কোম্পানিগুলো রয়েছে। কারণ এখানে হয়তো আমার মনে হয় এই ভিডিওর পরে অনেকেই জিজ্ঞেস করবেন, দাদা লার্জ ক্যাপ আইটিগুলো কেন নেই, কেন ইনফোসিস নেই, উইপ্রো নেই, টিসিএস নেই, এইচসিএল টেক নেই, টেক মাহিন্দ্রা নেই। দেখুন, আমার প্রত্যেকের নিজস্ব রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী ইনভেস্টমেন্ট করে। অবশ্যই স্মল ক্যাপ এবং মিড ক্যাপের আপনার হচ্ছে রিস্ক লার্জ ক্যাপের থেকে বেশি, কিন্তু এগুলোর আপনার রিটার্ন দেওয়ার ক্ষমতাও অনেকটা বেশি। একটা জিনিস বুঝতে হবে, লার্জ ক্যাপ কোম্পানিগুলো হচ্ছে বড় হাতির মতো, ধীরে সুস্থে নড়াচড়া করে, আস্তে আস্তে নড়বে। মিড ক্যাপ হচ্ছে ঘোড়ার মতো, আর স্মল ক্যাপগুলো হচ্ছে হরিণের মতো। হ্যাঁ, কিন্তু এইগুলো যখন মার্কেট যখন কারেক্ট হবে, মার্কেট যখন কমবে, তখন স্মল ক্যাপ মিড ক্যাপ কিন্তু বেশি পড়ে লার্জ ক্যাপের তুলনায়, এটাতেও মাথায় রাখতে হবে। কিন্তু এরা বেশি রিটার্নও দেয়। আপনার লার্জ ক্যাপ কোম্পানিগুলো লাস্ট 3-4 বছর কী রিটার্ন দিয়েছে? লার্জ ক্যাপ প্রাইভেট ব্যাঙ্কসগুলো, লার্জ ক্যাপ আইটি কোম্পানিজগুলো, রিলায়েন্সের মতো স্টক, এশিয়ান পেন্টসের মতো স্টক। তো এখন কেউ অবশ্যই লার্জ ক্যাপে ইনভেস্ট করতে পারেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। লার্জ ক্যাপে ইনভেস্ট করতে কেউ চাইলে আমি তো বলবো বেটার হচ্ছে নিফটি ইটিএফ কিনে নিন। নিফটি ইটিএফ যদি কেউ কেনে তো মোটামুটি প্রতি বছর এফডিতে যা রিটার্ন পাওয়া যায় তার থেকে বেশি ভালোভাবে রিটার্ন পাওয়া যাবে কেউ যদি নিফটি ইটিএফে এসআইপি করে। সেটা একটা ভালো ওয়ে কিন্তু লার্জ ক্যাপে ইনভেস্ট করার। কিন্তু বাকি যারা বলে যে স্মল ক্যাপ বা মিড ক্যাপ রিস্কি প্রচুর, আরে শেয়ার মার্কেটই তো রিস্কি, তাহলে আমি ব্যাংক এফডিতে রাখবো টাকা, আমার কি দরকার আছে শেয়ার মার্কেটে এসে টাকা রাখার? আমি যখন এসে গবেষণা করে টাকা রাখছি, আমি সেই জায়গাতে দেখবো যে কোম্পানির ফিনান্সিয়ালস ভালো এবং যে কোম্পানি তাড়াতাড়ি বাড়তে পারবে, যে কোম্পানি 40%, 50% বা অ্যাটলিস্ট 30-40% ভাবে বাড়তে পারবে। এখন লার্জ ক্যাপ কোম্পানিগুলো অলরেডি এত বড় হয়ে গেছে, সেটা এখন থেকে আর বিশাল মাল্টিব্যাগার কেউ হতে পারবে না। আজ থেকে যারা 20-30 বছর আগে আজ থেকে ইনভেস্ট করেছে, ধরুন ইনফোসিস বা টিসিএস বা আপনার উইপ্রো, এইচসিএল টেক, টেক মাহিন্দ্রা, তারা ভালো টাকা কামিয়েছে। যারা এই সময় ইনভেস্ট করেছে এইচডিএফসি ব্যাঙ্কে, 20-25 বছর আগের কথা বলছি, যারা ইনভেস্ট করেছে এইচডিএফসি ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, রিলায়েন্স, এশিয়ান পেন্টস, অ্যাক্সিস ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, তারা ভালো টাকা কামিয়েছে। এগুলো মাল্টি ব্যাগার রিটার্ন দিয়েছে লাস্ট 20-30 বছর ধরে, নো ডাউট। কিন্তু এখন 2024-এ দাঁড়িয়ে 2025 আসতে চলেছে, এখন এইখান থেকে এরা মাল্টি ব্যাগার রিটার্ন দিতে পারবে না, এটা বুঝতে হবে। তো যারা আমাদের মতো রিটেল ইনভেস্টর, আমরা হাজারে লাখে ইনভেস্ট করি, আমাদের কাছে তো 100 কোটি, 200 কোটি, 500 কোটি নেই যে আমরা ইনভেস্ট করবো 10%, 12% পেলে হয়ে যাবে। তো আমরা সবসময় এরকমই স্টক আমার মনে হয় দেখা উচিত, যে স্টক হচ্ছে একটু জোরে দৌড়তে পারে, একটু বেশি রিটার্ন দিতে পারে। কিন্তু হ্যাঁ, অবশ্যই ভালো ফিনান্সের স্টক, মিড ক্যাপ এবং স্মল ক্যাপে হাজার হাজার কোম্পানি রয়েছে যাদের গুড ম্যানেজমেন্ট রয়েছে, যাদের ফিনান্সিয়ালস খুব ভালো। সেই স্টকগুলো যদি মানুষ বেছে করতে পারে, আমার মনে হয় তাদের অনেক বেশি অর্থ উপার্জনের সম্ভাবনা। লার্জ ক্যাপ কোম্পানিতে টাকা রেখে 3-4 বছর ধরে কোনো রিটার্ন না পাওয়ার থেকে, বা খুব মিনিমাল রিটার্ন পাওয়ার থেকে, তার থেকে এখন এফডিতে 7-8% ব্যাংকে রিটার্ন দিচ্ছে। তো আমার তো সেই রিটার্ন দরকার যেটা এইটাকে বিট করতে পারে। যাই হোক, এটা আমার নিজস্ব মত বললাম। আপনাদের কি মত আছে আপনারা এই কমেন্ট সেকশানে জানাতে পারেন। আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। কিপ ইনভেস্টেড, হ্যাপি ইনভেস্টিং। নমস্কার।